দর্শক আমন্ত্রণ অ্যানোটেক্স মতিঝিল থেকে, সাথে আছি আমি জিমি আমির। আজকে আমরা আলোচনা করব আবারও কমছে জ্বালানি তেলের দাম। সম্প্রতি অর্থমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী এ ব্যাপারে একটি কথা বলেছেন। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল ইসলাম। শামসুল ইসলাম, শামসুল আলম, আপনাকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তেলের দাম, মানে একটা সংখ্যার হিসাবে বলা হয় যে তেলের দাম 10% কমলে অর্থনীতিতে উৎপাদন বাড়ে 1%। অর্থাৎ এটার কারণ হিসেবে বলা হয় যে বিদ্যুৎ উৎপাদনে খরচ কমে, বিদ্যুতের খরচ কমলে কলকারখানায় উৎপাদন বাড়ে এবং ডিজেলের দাম কমানো হলে কৃষি উৎপাদন বাড়ে। এই কারণে বলা হয়ে থাকে যে 1% প্রবৃদ্ধি বাড়ে বা অর্থনৈতিক উৎপাদন বাড়ে। যদি এই অবস্থা হয় তাহলে কেন সরকার এই যে বিশ্ববাজারে যখন 1-1.5 বছরেরও বেশি সময় ধরে যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো, সরকার সেই বিবেচনায় কেন দেশের সেইভাবে বা সেই পরিমাণে কমায়নি? আর যখন কমানো তখন আবার বিশ্ববাজারের পরিস্থিতি আবার একটু অন্য রকমের দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন? এখন আসেন বাজার ব্যবস্থার মধ্যে এই যে দাম কমানো বাড়ানোর প্রভাবটা, এই প্রভাবটা যদি বাজার যদি মুক্ত থাকে, বাজার যদি স্বাধীন থাকে, তাহলে এই ব্যাপারটি আপনি যে বললেন এটা কার্যকর থাকে। আমাদের বাজার তো নিয়ন্ত্রিত, সে নিয়ন্ত্রণটা সরকার করে না, বা বাজার নিজেও বাজারকে নিয়ন্ত্রণ করে না, বা নিয়ন্ত্রণ করে হচ্ছে যারা ব্যবসায়ী তারা। তো এখানে আমরা কিছুটা মুক্ত বাজারের উপর কিছুটা ছেড়ে দিচ্ছি, কিছুটা ব্যবসায়ীদের উপর ছেড়ে দিচ্ছি, কিছুটা রেগুলেটরি কমিশনের হাতে ছেড়ে দিচ্ছি। এই সব কারণে কারোর মধ্যে সমন্বয় নেই, যে কারণে আমরা দাম কমালেও তার প্রভাবটা জনগণের পড়ে না বা পায় না। আবার বাড়ালে যতটুকু বাড়ার কথা তার থেকে বেশি বেড়ে যায়, কারণ মুনাফার মার্জিন তখন বাড়ে। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। এখন আসেন এই পার্সপেক্টিভে যদি বলি যে দাম কমলে যে আপনি যে কথা বললেন এই জায়গাগুলো ব্যয় কমে যায়, আলটিমেটলি মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায় এবং উৎপাদন গতি আসে, প্রবৃদ্ধি সেভাবে বাড়ে। এখন আসেন গতবারের কথায় যদি আসি, মানুষের ক্রয় ক্ষমতাটা বাড়লো কি বাড়লো না, আপনার ডিজেলে গণপরিবহন চলে, সেটা নৌ পরিবহন বলেন, সড়ক পরিবহন বলেন, রেলওয়ে বলেন, সব তো ডিজেলে চলে। আবার সেচ কাজ চলে। এই ডিজেলের দাম কমলে সব জায়গায় ভাড়া কমে, পণ্যের বাজারের দাম কমে যায়, উৎপাদন ব্যয় কমে। যদি সেচে বা পাওয়ার টিলারে ব্যবহার কমলে কৃষির উৎপাদন ব্যয় কমে, কৃষকের উৎপাদন ব্যয় যদি সাশ্রয় হয় সে লাভবান হয়, এই সব জায়গাগুলোয়। এখন আসেন তেলের দাম 991 কোটি টাকা কমে গেল। কমে যাওয়ার পরে ভাড়া কোথাও কমলো না, রেলে কমলো না, নৌ পরিবহনে কমলো না, সড়ক পরিবহনে কমলো না, সেচে কমলো না। তাহলে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যোগ হলো কোথায়? এবার আসেন একই সময়ে তার একটু আগে সিএনজির দাম বেড়ে গেল। বেড়ে যাওয়াতে বলা হলো যে ভাড়া 10% সরকার বাড়ালো, ভাড়া বেড়ে গেল 50%, অর্থাৎ আপনার 1.5 গুণ ভাড়া হয়ে গেল। যেই 1.5 গুণ ভাড়া হয়ে গেল তখন তার চেন ইফেক্ট কোথায় কোথায় পড়লো। 60% পরিবহন চলে হচ্ছে আপনার এতে সিএনজিতে, যেটা স্ট্যাটিস্টিক্স বলছে। এখন তারা 1.5 গুণ ভাড়া বাড়িয়ে নিল। এখন ডিজেলে ভাড়া তখন বাড়লো কি বাড়লো না বোঝা গেল না। কিছুদিন পরে দেখা গেল যার 10 টাকা ভাড়া ছিল ডিজেল পরিবহনে, তারও 10 টাকা বেড়ে গেল, 5 টাকা 15 টাকা হয়ে গেল। অর্থাৎ তারা সিএনজি পরিবহনের ভাড়া আর আপনার ডিজেল চালিত পরিবহনের ভাড়া সমতা এনে ফেললো, ভাড়া বাড়িয়ে। এইবার তার কিছুদিন পরে আপনার ডিজেলের দাম কমে গেল, তখন কিন্তু ডিজেলের ভাড়া কমলো না। তার মানে তাহলে কমার যে কথাটা আপনি যে লজিকটা বললেন, যে থিওরিটা বললেন, সেই থিওরিটা আমাদের এখানে বাস্তবের কোনো মিল নেই, অচল, বাস্তবের একেবারে মিল নেই। এইবার আসেন বিদ্যুতের কথায় বলি। সেই সময় কিন্তু আপনার খেয়াল পড়ে বিদ্যুতের দামও বাড়ানো হলো, হয়রাজ আপনার ফার্নেস অয়েলের দাম কমে গেছে। সরকার বেসরকারি খাতে ফার্নেস অয়েলের দাম আমদানি করতে সুযোগ দিয়েছে, তারা ফার্নেস অয়েল আমদানি করছে। তাদেরকে সরকার 40% পরে কমানো হলো, 42 টাকা আনা হলো, 60 টাকা থেকে 42 টাকায় পার লিটারে আসলো ফার্নেস অয়েল, দাম কমালো। দাম কমানোর পরেও বলা হচ্ছে যে বিদ্যুতে এখনও 4,500 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তার মানে এই হিসাবগুলো কোনো স্বচ্ছ নেই। তার মানে এই ভর্তুকিটা এখন 29 টাকা, মানে 29% বাল্ক বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বিআরসিতে পেন্ডিং আছে। এই যে জায়গাগুলো আপনি দেখেন, তাহলে আমি তেলের দাম এর আগে তো এক দফা ভোক্তা পর্যায়ে
গ্যাসের দামের পাশাপাশি কিন্তু বিদ্যুতের দাম বেড়ে গেছে, আবার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবটা পেন্ডিং আছে, এরপরে বিদ্যুতের দাম প্রস্তাবটা পেন্ডিং আছে, গ্যাসের হিয়ারিং হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে ভাড়া 46% বাড়ানোর প্রস্তাব অলরেডি করা আছে। এই যে জায়গাগুলো করা হচ্ছে, তার মানে আপনি আরেক দফা গ্যাসের দাম। সেক্ষেত্রে বিষয়টা কি এরকম হয় যে সাধারণ মানুষের সাথে সরকারের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো সমন্বয় হয় না? আমি এর পরে আসছি, এই কথাটা আপনার এই কথা জবাব করে। তার মানে কিন্তু এবারও দেখা যাচ্ছে যে আপনি তেলের দাম যদি কমানো, তাহলে যেই আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, তেলের দাম কমানোর বেনিফিট তো মানুষ পাচ্ছেন না, বরঞ্চ গ্যাসের দাম বাড়ানোর কারণে নিত্য প্রয়োজনীয় জীবনযাত্রার ব্যয় যেগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যাবে, পণ্য থেকে আরম্ভ করে সেবার সব বেড়ে যাবে। এই দাম কমানোর কিন্তু বেনিফিট পাবে না। এইবার আসেন, আপনি যে কথা বললেন যে সরকারের এই কাজকর্ম করার সঙ্গে মানুষের উপকার হওয়া বা মানুষের কল্যাণ হওয়া বা মানুষের অধিকার স্বার্থ সংরক্ষণের যোগসূত্র খুঁজে পাচ্ছি না আমরা, কেন? এই জায়গাটা হচ্ছে সরকার সব জায়গাতেই রাজস্ব বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। রাজস্ব বৃদ্ধি অর্থাৎ কোনটা বাড়ালে সে ট্যাক্স ভ্যাট বেশি পাবে, এই ব্যাপারটি কলাকৌশলটা বেশি কাজ করছে মাথায়। এবং গ্যাসের দাম বাড়ালে সরকার 81% সরকার নিয়ে যায়, তার মানে সরকার যে কোনো প্রকারের গ্যাসের দাম বাড়ানো। কিন্তু এর আগে কিন্তু সরকার, আমরা যদি দেখি যে এই বছরে কিন্তু 2 দফা কমানো হয়েছে। এর মানে আগে কমানো হলো ফার্নেস অয়েল এবং অকটেনে কিছু কমানো হলো, এরপরে আবার ডিজেল কেরোসিনও কমানো হলো। কিন্তু কথা হচ্ছে যে ডিজেল কেরোসিন যেই পরিমাণে কমানো হয়েছে, ভাড়ার উপর যখন আমরা সে প্রভাবটা দেখি যে এত কম, যে ওটা আসলে মানে কমা না কমানোর কোনো প্রভাবই পড়ে না, কিন্তু সরকার এটাকে এত বেশ ফলাও করে বলতে থাকে যে না আমরা এটা কমিয়েছি বা কমাতে চাচ্ছি। ছিল লোক দেখানো একটা অজুহাত যে হ্যাঁ কমিয়েছি, তো কমার বেনিফিট তো তোমরা পাও না। আবার কমার বেনিফিট না পাওয়ার জন্য সরকারের যেসব জায়গাগুলো অক্ষমতা আছে, সেই অক্ষমতাগুলো সরকার অ্যাড্রেস করে না, সরকার রিপেয়ার করে না। কারণ আপনি কমে গেলে, এখন আপনাকে বলি ভাড়ার ব্যাপারে, তাদের একটা থাম রুল আছে। সেই থাম রুলটা কি, 1 টাকা যদি কমে তাহলে মাইল প্রতি 1 পয়সা কমবে বা কিলোমিটার প্রতি 1 পয়সা ভাড়া কমবে, বাড়লে 3 পয়সা বাড়বে। আমরা একটা বিরতি নিয়ে আসলে ফিরে আসছি। অ্যাননটেক্স মতিঝিল থেকে দেখছিলেন দর্শক আপনারা, আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। দর্শক আপনারা দেখছিলেন অ্যাননটেক্স মতিঝিল থেকে, সাথে ছিলাম আমি জিমি আমির এবং আমরা আলোচনা করছিলাম জ্বালানি তেলের দাম নিয়ে। আমার সাথে আলোচনার জন্য আছেন শামসুল আলম এবং তিনি জ্বালানি বিশেষজ্ঞ। শামসুল আলম, আমরা আলোচনা করছিলাম যে সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব পড়ে না, তাহলে সাধারণ মানুষের ওপর প্রভাব পড়ার জন্য আসলে কি করা উচিত? কারণ একটা হিসাবে কিন্তু আমরা দেখেছি যে মোট জ্বালানি চাহিদার 33 লাখ মেট্রিক টন ব্যবহার হয় ডিজেল, এবং কৃষি, পরিবহন এবং আবাসিক খাতে কিন্তু এই তেলের 80% ব্যবহার হয়। এবং এর আগে আমি বিএসসির কাছ থেকে একটা তথ্য পেয়েছিলাম যে সরকার নাকি চিন্তা করে যে কিভাবে আমি এত বেশি শতাংশ মানুষের কাছে এই তেলের দাম কমানোর সুফলটা যদি নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, এটা নাকি সরকার ভাবে। তাহলে ভাবনার প্রতিফলনটা কিভাবে আসলে? আপনাকে আমি শুরু করি। 2015 সালের গণশুনানিতে যখন বিদ্যুতের দাম আর গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে আসা হলো, তখন প্রথমেই আমরা বললাম যে ঢালাওভাবে গ্যাসের দাম বৃদ্ধি করার কোনো দরকার নেই। যদিও তখন বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ানো হয়নি, সারে গ্যাসের দাম বাড়ানো হয়নি। এবং তখন আমরা বলেছিলাম যে সরকার যে রেভিনিউ নিয়ে যায় 81%, সরকারের এই রেভিনিউ নেওয়াটা যতটুকু বাড়ানো হবে সেটা আগে স্টপ করা হোক, মানে এমনভাবে তৈরি করা হোক বিষয়টি যে এই টাকাগুলো যাতে এই খাত উন্নয়নে ব্যবহৃত হয়। তার আগে 2008 সালে আপনার গ্যাস উন্নয়ন তহবিল গঠন করা হলো। এরপরে যেটা আপনার জ্বালানি নিরাপত্তা তহবিলের প্রশ্ন আসলো, কিন্তু সরকার সেই রেভিনিউ নিয়ে গেল 81% বাড়ায়। আমরা বলছিলাম যে যদি বাড়াতে হয় কিছু কিছু জায়গায় ভোক্তা পর্যায়ে সমতা রক্ষা করার জন্য কিছু বাড়ানোর আবশ্যকতা আছে, কিন্তু সেই টাকাটা সরকার যাতে না নিতে পারে, কারণ সরকারের এখানে হিউজ রেভিনিউ চলে যাচ্ছে। যা দিচ্ছি সব যদি সরকার 81% রেভিনিউ নিয়ে যায় তাহলে এই খাতের আর কিছু থাকে না। তো সেই জায়গাটা সরকার যায়নি, কারণ তার রেভিনিউর দাবি ছাড়েনি এবং রেভিনিউ তার কাল হলো। তারপরে যেটা এসেছিল যে আপনি জাতীয় সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে আইওসির গ্যাস যদি বেশি বেড়ে যায় তাহলে দেখা যাবে যে আমাদের আইওসির গ্যাসের দাম পরিশোধ করতে করতেই আমাদের আরও দাম বাড়ানোর দরকার হবে। এইবার আসছে আইওসির গ্যাসের দাম ঘাটতি পড়ে যাচ্ছে ক্রয় মূল্যে, এবার দাম বাড়ে, যে কথাটা আমরা বলেছিলাম। 2008 সালে যে টাকা দেওয়া হলো সেই টাকা দিয়ে আমাদের দেশীয় কোম্পানি বাফেক্স, সিলেট গ্যাস মিল, বাংলাদেশে সক্ষমতা বাড়ানো হলো না। তখন সরবরাহকৃত গ্যাসের এই দেশি কোম্পানির গ্যাসের অনুপাত ছিল 52%, এখন চলে এসছে 40%। অর্থাৎ দ্রুত এই 8 বছরে 10% বেড়ে গেল, 12% বেড়ে গেল।
তার মানে দ্রুত আপনার সরবরাহিত গ্যাসের ব্যয় বেড়ে যাচ্ছে, আপনাকে তখন মূল্য বৃদ্ধি করতে হবে। এই জায়গাটা ছিল যে তুমি এই টাকাটা তহবিল গঠন করে এই টাকা এইভাবে উন্নয়ন করা হলো না। তার মানে এই জায়গাটার অক্ষমতার দায় সরকারকে নিতে হবে। তাহলে এই একটা ব্যাপার আমরা পারলাম না করতে, গ্যাসের দাম বাড়ানোর দিকে গেলাম। গ্যাসের দাম যেই বাড়ানো যায়, কিন্তু অক্ষমতার দায় কি সরকার আসলে নিজে থেকে নেয়, নাকি তার কাছে কিছু করার থাকে না, বা কি না দায় ব্যাপারটা হচ্ছে কি যে না অনেক সময় আমরা দেখি কিন্তু অনেক জায়গায় মানে একটা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব থাকে, সুনির্দিষ্ট কৌশলের অভাব থাকে, বিষয়গুলো কি এইরকম আসলে কাজ করে? এই জায়গাটা যদি আমাকে বলতে হয়, তাহলে আইওসির মানে উন্নীত করার জন্য দেশীয় কোম্পানিগুলোর কি করতে হবে, এইটা পেট্রোবাংলার কাছে চেয়ে শর্তই ছিল এই তহবিল গঠনের, যে এইটা করতে হবে সেই শর্তে এই তহবিল গঠন করা হলো। টাকা 7,000 কোটি টাকা বাই দিস টাইম এসে গেল, কিন্তু সেই তহবিল মানে ব্যবহার করে যে আইওসির কি কৌশল গঠন করে গ্রহণ করে কি পরিকল্পনা নিয়ে সেটা করা যাবে সেই প্রস্তাব আসলো না। বরঞ্চ মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ সেই অর্থের উপরে দখল নিয়ে ফেললো এবং তারা বহুভাবে খরচ করলো, কিন্তু সরবরাহকৃত গ্যাস যেটা ইন্ডেক্স ছিল যে যা দিয়ে আমি দেখবো যে টাকাটা কাজে লাগলো কি না লাগলো, অর্থাৎ পুরা তহবিল ব্যর্থ হলো। তাহলে আমরা বলবো যে সরকারকে এইভাবে বিভ্রান্ত করা হয়েছে, তার মধ্যে একটা ক্রিয়াশীল শক্তি, সেই শক্তি সরকারকে বিভ্রান্ত করছে। কারণ আমরা এইভাবে টাকাটা দিলাম, এইগুলো করা হবে বলা হলো, অথচ করা হলো না, অথচ তারা জবাবদিহি করলো না, অথচ তারা আবার আরেকটা তহবিল এই যে কিছুদিন আগে বাড়ানো হলো সেই তহবিলের উপরও তারা নিয়ন্ত্রণ না। কিন্তু বিভ্রান্তির প্রশ্নটা আসছে কেন? সরকার নিশ্চয়ই অনেক কিছু লজিক দিয়ে দেখছে, বা সরকার অনেকগুলো হিসাব কিতাব করেই কিন্তু তারা দেখছে, তাই বিভ্রান্ত হওয়ার সুযোগটা কোথায়? সেই যে এই কাজগুলো করলো না, তাহলে না করার কি যুক্তি? না করার তো যুক্তি, আমরা যা বলছি বা যে সব শর্ত সরকারেরই শর্ত, সেই আপনার অর্থ মন্ত্রণালয়ের এই চিঠি ছিল যে এইগুলো করা হবে, এই টাকা দিয়ে এগুলো করতে হবে, তাহলেই সরকার অনুমোদন দিল। আমরা যে টাকা দিলাম সেই টাকা থেকে সরকার ট্যাক্স ভ্যাট নেবে না বলে দিল, এবং এই তহবিল গঠন করার সরকার অনুমতি দিল, কিন্তু সরকার সেই কাজটা করতে পারলো না। তাহলে আপনি অর্থ মন্ত্রণালয় যে কথা বলছে, প্রধানমন্ত্রীর দপ্তর যে কথা বলছে, জ্বালানি বিভাগ সে কাজটা করছে না, হয়রাজ তারা সেই কাজটা করার জন্য জবাব দিয়ে দিচ্ছে না। এই যে জায়গাগুলো, অস্পষ্টতা বলবেন না, বিভ্রান্ত বলবেন না, কনস্পিরেসি বলবেন না, ষড়যন্ত্র বলবেন না, চক্রান্ত বলবেন, আসলে কোনো কিছুই আমাদের কাছে যেহেতু দৃশ্যমান না, আমরা আসলে বলতে পারি না। আমরা আরেকটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছিলেন অ্যালনটেক্স মতিঝিল থেকে, বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছিলেন অ্যালনটেক্স মতিঝিল থেকে, সাথে আছে আমি জিমি আমির। আমরা আলোচনা করছিলাম সম্প্রতি জ্বালানি তেলের দাম আবারও কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন ডক্টর শামসুল আলম। শামসুল আলম, আরেকটি প্রশ্ন আমরা যেটি করতে চাই বা দেখতে চাই সেটি হচ্ছে যে জ্বালানি তেল আমরা আমদানি নির্ভর এবং আমাদের আমদানি করতে হবে, কিন্তু সম্প্রতি নতুন আরেকটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে তেল উৎপাদনকারী দেশ বা তেল উৎপাদনকারী সংস্থাগুলো কিন্তু নতুন করে আবারও তেল দাম বাড়ানোর একটা ট্রেন্ড তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং খুব সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয়ে দেখা গেছে, সেটি হচ্ছে যে নতুন তেল ক্ষেত্র যদি খোঁজা এবং বিনিয়োগ করা না হয়, সেক্ষেত্রে তেলের দাম এভাবে ফ্ল্যাকচুয়েট করতে পারে অথবা বাড়তে পারে। এই হিসেবে তাহলে আমাদের মতো তেল আমদানিকারক দেশগুলোর জন্য এখন আসলে কোনো করণীয় আদৌ আছে কিনা? আমাদের এই যে কথাটা বললেন সেই কথাটা হচ্ছে যে প্রথম যে জায়গাটা, যে মাঠ পর্যায়ের বাজারগুলো, যেমন আমাদের আমদানি বাজার যেটা, সেই বাজারগুলো দেখা যাচ্ছে যে বিশ্ব নেতৃত্ব, যেমন আমেরিকা তারা চাই সব মুক্ত বাজার করে দাও, আমাদের সব মুক্ত করে দিতে বলছে। অর্থাৎ বাইরের লোকজন এসেও এখানে ব্যবসা করে আমাদের ব্যবসায়ীদের অস্তিত্ব বিপন্ন হোক, তাতে কোনো ক্ষতি নেই, আমরা নিজের পায়ে দাঁড়াবার মতো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। সেখানে কম্পিটিশন করতে যে আমরা ডুবে যাচ্ছি তাও ব্যাপার নেই, জাতীয় সক্ষমতা হারিয়ে যাচ্ছে তাও ব্যাপার নেই, মুক্ত বাজার করে তাদেরকে বাজার দখল করার জায়গা করে দিতে হবে। কিন্তু তেলের বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপেকভুক্ত দেশেরা সেখানে রেগুলেট করতেছে, তারা সেটাকে মুক্ত করা হচ্ছে না, সেখানে কম্পিটিশন আনা হচ্ছে না। এই যে তেলের বাড়ার ব্যাপারটা এখনই প্রমাণ হয়ে গেছে যে তারা কত মার্জিন বেনিফিট মুনাফা করেছে। 1/3 দামে যদি মার্কেটে তেল পাওয়া যায়, তাহলে কি উৎপাদনকারীরা লসে তেল দিয়েছে আমাদের? তার মানে তারা 2/3 তারা মুনাফা করেছে, এখনো মুনাফা করছে। তাহলে এই যে বাড়া কমাটা যেটা বেড়েছে, যেভাবে আমরা শিকার হয়েছি, সেটা তাদের কৌশলগত কারণে, তাদের নিয়ন্ত্রণের কারণে। আজকের নিয়ন্ত্রণে ভবিষ্যতে যেটা আসছে, বিকল্প জ্বালানি হিসেবে কয়লা বাজার থেকে বেরিয়ে যাচ্ছে।
আবার কোনো দেশ নতুনভাবে কয়লায় ফিরে আসার কথা ভাবছে, এলএনজি বাজারে ঢুকতেছে। এইসব কম্পিটিশনগুলো যখন হেলদি হবে তখন দেখা যাবে যে তেলের দাম বাড়তে চাইলেও বাড়বে না। আবার যদি ওরা কনাইভেন্স করে যদি যোগসাজস্য করে ওটারও দাম বাড়াবে, এটারও দাম বাড়াবে, আমদানিকারক দেশগুলোকে জিম্মি করে ফেলবে। আবার রাজনৈতিক কারণে যদি মনে হয় যে আমরা যারা তেলের মালিক মধ্যপ্রাচ্য তাদের খুব সুবিধা করতে দিতে পারছি না, তাহলে তাদের আয় কমাতে হবে, তাহলে বাইরের যারা মানে দাতা দেশ, যারা ধনী দেশ, আমেরিকা বা আপনার কমিশন, তারা হয়তো বা তাদের তেলের দাম কমায়, তাদেরকে হয়তো তাদের আয় কমায়, তাদেরকে সে কি করতে চাইবে, রাজনৈতিকভাবে দুর্বল করতে চাইবে। তো এই সমস্ত কখন কোন কৌশলে জ্বালানির আন্তর্জাতিক মার্কেট নিয়ন্ত্রণ করা হবে, সেই ফাঁকে আমরা কোন অবসরে কোন পরিসরে কতটুকু জায়গা করে নিতে পারবো, তার আমাদের একটা কৌশল থাকা দরকার ছিল। কিন্তু এই যে দরপতন হয়ে গেল 2 বছরে, আমরা সেখান থেকে মুনাফার নামে, আমরা সেখানে লসের নামে আমরা টাকাটা ঠিকই পেলাম, কিন্তু সেই টাকা দিয়ে আমরা ভবিষ্যতের এইসব অবস্থা মোকাবেলার জন্য আমরা আমাদের সক্ষমতা তৈরি করলাম না। এটা আমাদের জাতীয় দুর্ভাগ্য। এই জায়গাটা, এই পরিকল্পনাটা নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য জরুরি ছিল সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। তার জন্য আমরা বিচার করার জন্য সুপ্রিম কোর্ট তৈরি করেছি, হাইকোর্ট তৈরি করেছে, আদালত তৈরি করেছে, বিচার বিভাগ তৈরি করেছে। মূল্য নির্ধারণের জন্য আমরা তৈরি করেছি বিআরসি। 2003 সাল থেকে বিআরসি চলছে স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে। অথচ সেই জায়গাটায় মানুষকে সম্পৃক্ত করে সর্বস্তরের মানুষকে নিয়ে যদি আজকে এইসব পরিকল্পনাগুলো যাচাই বাছাই করে নির্দিষ্টকরণ করা হতো, স্ট্যান্ডার্ডাইজেশন করা হতো, মূল্যহার নির্ধারণ করা হতো, যাচাই বাছাই করা হতো, তাহলে দেখা যেত যে অনেক অপচয় থেকে জাতিকে বাঁচানো গেছে, সাশ্রয়ী করা গেছে এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার দিকে আমরা আগাতে পেরেছি। কিন্তু সেইগুলোতে আমরা এখনো যাচ্ছি না। আমি আশা করব যে সরকারের কাছে এই যে তেলের দাম বৃদ্ধি টিদ্ধির ব্যাপার স্যাপার যেসব প্রস্তাব আছে, সেগুলো অর্থ মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে না, এটা বিআরসিতে পাঠাবে। বিআরসি যাচাই বাছাই করবে, জনগণকে নিয়ে গণশুনানি করে সরকারের উন্নয়ন সঠিক পথে ধাবিত করার একটা দিক নির্দেশনা বা এই পরিকল্পনা বা পরিসর তৈরি করে দেবে। আপনার কাছে যদি খুব সংক্ষেপে, একদম সংক্ষেপে যদি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে তাহলে আন্তর্জাতিক বাজারের সাথে নেগোসিয়েশন করার জন্য বাংলাদেশের কি আদৌ কোনো করণীয় আছে? কারণ দেখা গেল যে আন্তর্জাতিক বাজারে যখন দীর্ঘদিন ধরে দাম কমলো তখন আমরা দাম কমালাম না, যখন আবার আন্তর্জাতিক বাজারে দামটা আবার ঊর্ধ্বমুখী হওয়া শুরু করলো তখন আমরা মানে আরেকটা পদক্ষেপ নিতে যাচ্ছি, হাসছি। এই যে গ্যাপটা খুবই কম একটা গ্যাপ, এবং এই গ্যাপে আদৌ কিছু করা সম্ভব না, এটা আমরা প্রাথমিকভাবে ভাবছি। আপনি যদি একেবারে সংক্ষেপে বলেন যে আদৌ কিছু করার আছে কিনা। আমি একটাই করার আমি মনে করি এই জায়গাটাই, যে সরকার এই ব্যাপারগুলোকে সিদ্ধান্ত নেওয়া প্রক্রিয়া নির্বাহী আদেশে যেন না নেয়, এটাকে মানুষকে সম্পৃক্ত করুক। সরকারের বাইরে যারা আছে, সরকারের সমালোচনা যারা করে, সরকারের এই ক্ষেত্রে অনেক কিছু করেছে সরকার এ ব্যাপারে ঠিক, কিন্তু যথার্থভাবে মানুষের সুনাম অর্জন করে, মানুষের কল্যাণমুখী করে মানুষের কাছে স্বীকৃতি পায়নি, যেটা কৃষিতে পেয়েছে। আমি মনে করি সেই জায়গা থেকে সরকার অভিজ্ঞতা নিয়ে যথাযোগ্য লোক যাদের প্রতি মানুষের আস্থা নেই তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ থেকে বাদ দিক, আর সিদ্ধান্ত গ্রহণকারী যেসব কর্তৃপক্ষ আছে সে জায়গায় যথাযথ তাদের জুরিডিকশন, তাদের স্বাধীনতা দিয়ে, তাদের স্বকীয়তা দিয়ে তাদেরকে সম্পৃক্ত করে ডিসিশনগুলো নিয়ে আসে, গণসম্পৃক্ত করুক, গণমুখী করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে সময় একদম শেষ হয়ে গেছে আজকে। অ্যানোনটেক্স মতিঝিল থেকে দেখছিলাম এতক্ষণ আমরা। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।